করে সিন্ডিকেট করে এই পুনরায় কিন্তু জুলাই হবে, পুনরায় জুলাই ঘটবে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। চিকিৎসা ফ্রি করছেন, সরকারি বিমান ছিল, সরকার কি সেই সময় এটা ভর্তুকি দিছে? আপনারা পরিদর্শন করতে যাচ্ছেন, আমাদের কি এই জিনিসটা অ্যাফোর্ড করার এই সময় টাইম ছিল? এগুলো মানুষ, এটা জাতি না, এগুলো অমানুষ। কেন উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই যুদ্ধ বিমানটি ক্র্যাশ হলো? কেন বিমানটি স্কুলে পড়ে, কেনই বা বিমানটি অন্য কোথাও না ফেলে এই স্কুল কলেজের ওপর ফেলে মারা গেল 300 থেকে 400 জন শিক্ষক ছাত্রী? তো বন্ধুরা, এই ঘটনাটা জানলে আপনি অবাক হবেন যে এটা কতটা পরিকল্পনা করে ঘটানো হয়েছে। তাছাড়াও বিমান চালক তৌকির কেন তার নিজের জীবন না বাঁচিয়ে সেই বিমানের সাথে সেও দুনিয়া থেকে বিদায় নিল? তৌকির চাইলে তো সে তার নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু কেন তিনি প্লেন থেকে লাফ দিল না? তাছাড়াও বিমান দুর্ঘটনায় যেই সমস্ত শিক্ষার্থীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের মৃতদেহগুলো কিভাবে গুম করা হচ্ছে, তো চলুন বন্ধুরা আমরা এক এক করে সরাসরি সেই ভিডিওগুলো দেখে আসি। 21 জুলাই 2025 দুপুর 1:18 দিয়াবাড়ির আকাশে তখন বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়। এই বিমানটি ছিল সিঙ্গেল ইঞ্জিন, পুরনো চীনা প্রযুক্তি নির্ভর এবং অনেকটা সময় ধরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত। বিমানটি যখন তৌকিরের নিয়ন্ত্রণে ছিল তখন ইঞ্জিনে মিড এয়ার ফেইলিওর হয়, অর্থাৎ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এটা এমন এক মুহূর্ত যেখানে মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ না করলে মৃত্যু সুনিশ্চিত। তৌকিরের সামনে তখন দুটি রাস্তা ছিল। এক, প্যারাশুট খুলে সঙ্গে সঙ্গে বিমান থেকে লাফিয়ে পড়া, নিজেকে বাঁচানো। এই পথটা সবচেয়ে সহজ, সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত হতো, কারণ প্রশিক্ষণই এমন, বেঁচে থাকলে ভবিষ্যতে আবার আরেকটা ফ্লাইট, আরেকটা মিশন। কিন্তু তৌকির জানতেন তার নিচে কি রয়েছে। 2, নিজেকে ঝুঁকির মুখে রেখে বিমানকে জনবসতিহীন এলাকায় নেওয়ার চেষ্টা করা। এটা করতে গিয়ে তিনি বিলম্ব করেন প্যারাশুট খুলতে। এই বিলম্বের প্রতিটি সেকেন্ডে তিনি মৃত্যুর দিকে এগিয়ে গেছেন সচেতনভাবে। তিনি বিমানটিকে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখেন। নিয়ন্ত্রণ বলতে এখানে বোঝানো হচ্ছে বিমানের নাক, পাখা, গতিপথ এমনভাবে ঘোরাতে চেষ্টা করেছেন যেন সেটি জনবহুল জায়গা এড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিনি নিচে খালি জায়গা খুঁজে পান, তবে এটুকু করতে গিয়ে তার হাতে সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড। তখনই তিনি বোতাম চেপে লাফ দেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্যারাশুট খুললেও তিনি নিচে নেমে এসে পড়েন বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষের একেবারে কাছাকাছি। ভীষণভাবে আহত হন এবং কিছু সময় পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। অনেকে বলে ইঞ্জিন বন্ধ হলে বিমান কিভাবে চলে? তাদের জন্য বলে রাখা ভালো যে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বিমান আর থ্রাস্ট পায় না, তবে এটি এখনও গ্লাইড করতে পারে। পাইলট বিমানের নাক এবং পাখা নিয়ন্ত্রণ করে গ্লাইডিং গতিপথ বজায় রাখার চেষ্টা করেন। গ্লাইডিংয়ের সময় বিমানের গতি এবং উচ্চতার উপর নির্ভর করে পাইলট কিছু সময় পান, যা সাধারণত কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত হতে পারে। F-7 BGI এর মতো বিমানের গ্লাইড রেশিও সীমিত, তাই নিম্ন উচ্চতায় সময় খুব কম থাকে। পাইলট চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন, যেমন জনবসতিহীন এলাকা, মাঠ, নদী বা খোলা জায়গা খুঁজে বের করার চেষ্টা করেন। ঘনবসতিপূর্ণ এলাকায় এটি খুবই চ্যালেঞ্জিং। F-7 BGI এর মতো বিমানে হাইড্রোলিক সিস্টেম ইঞ্জিনের শক্তির উপর নির্ভর করে। ইঞ্জিন বন্ধ হলে হাইড্রোলিক শক্তি ধীরে ধীরে কমে, তবে জরুরি ব্যাটারি বা অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট সাময়িকভাবে নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করতে পারে। যদি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব না হয় তবে পাইলট ইজেক্ট করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে তৌকিরের ক্ষেত্রে তিনি ইজেকশনের জন্য বিলম্ব করেছিলেন, সম্ভবত জনবসতি এড়াতে। তবুও তো শিক্ষক শিক্ষার্থী মারা গেছে, তাহলে পাইলট তৌকির কি করলেন? প্রশ্নটা শুনতে সরল, কিন্তু এর ভেতরের লুকিয়ে আছে এক বীরের আত্মত্যাগ, সময়ের বিরুদ্ধে প্রাণপণ এক যুদ্ধ, আর আমাদের অজানা কিছু গা শিউরে ওঠা বাস্তবতা। তৌকির চাইলেই প্রথমে লাফিয়ে পড়ে নিজেকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি, কারণ তিনি জানতেন তার নিচে রয়েছে একটি স্কুল ভবন, শতাধিক শিশু। তিনি সময় নেন, ঝুঁকি নেন, নিজের প্যারাশুট ব্যবহারে দেরি করেন, শুধু এই আশায় বিমানটা হয়তো জনবসতিহীন কোনো জায়গায় নামিয়ে দিতে পারবেন। এই সময় নেওয়ার ফলেই তিনি প্রাণ হারান। তবুও তার এই বিলম্বই বাঁচিয়ে দেয় স্কুলের শত শত প্রাণ। যতটা সম্ভব তিনি কমিয়ে দিয়েছেন ক্ষয়ক্ষতি। সেই ভবনে যদি পুরো বিমানটা মুখ থুবড়ে পড়ত, প্রাণহানির সংখ্যা হতো বিভীষিকাময়। তৌকিরের কাজটা ছিল নিখুঁত নয়, কিন্তু সেই মুহূর্তে মানবিকতার সবচেয়ে পরিণত উদাহরণ। তিনি যুদ্ধ করেননি শত্রুর বিরুদ্ধে, তিনি যুদ্ধ করেছিলেন সময়ের বিরুদ্ধে, প্রযুক্তির বিরুদ্ধে, নিয়তির বিরুদ্ধে। আর এই যুদ্ধে তিনি নিজেকে উৎসর্গ করেছেন, তবু যেন অন্য কেউ বাঁচে।
তৌকির ইসলাম শতভাগ সাফল্য আনতে পারেননি, কারণ তিনি সৃষ্টিকর্তা নন। কিন্তু যতটা করা একজন মানুষ পাইলট হিসেবে পারেন, তৌকির তার চেয়েও বেশি করেছেন। তিনি শুধু যুদ্ধের সময় নন, শান্তির সময়েও দেশের জন্য জীবন দিলেন। তার এই আত্মত্যাগ ইতিহাসে থাকবে। একজন যোদ্ধা যিনি যুদ্ধ করেন শিশুদের জন্য, স্কুলের জন্য, ভবিষ্যতের। কেন আপনারা গায়ে হাত তুললেন? কেন আমাদের শিক্ষকের গায়ে হাত তুললেন? কেন আমাদের ভাই বোনদের গায়ে হাত তুললেন? কেন আপনি আপনার কাজ করলেন? আমরা এমনি একটা ট্রমার ভিতরে ছিলাম, তার ভিতরে আমাদের উপর আবার কেন গায়ে হাত তোলা হলো? পোলাপান এই দৃশ্য দেখার পরে প্রত্যেকটা পোলাপান ট্রমার ভিতরে ছিল, অনেক পোলাপান একদম সেন্স হারা যাওয়ার মতো অবস্থা, তার ভিতরে ওই পোলাপানগুলোর গায়ে আবার হাত তোলা হয়েছে। এটা কেন হয়েছে ভাই? এর জবাব কে? প্রশাসন দিবে না? দায়িত্ব কে নেবে? প্রশাসন নিবে না আমরা নিব? ভাই কে নিবে এটা? এটা গাফিলতি কার? প্রশাসনের না আমাদের, না সরকারের? কার গাফিলতি এটা ভাই? বছর আমাদের জন্য জিনিসপাতি সেই দিয়ে আছে, তাহলে জীবন দিলাম কেন? ভাই সেনাবাহিনী কালকে আমরা লাশ উদ্ধার করার সময় ভাই সেনাবাহিনী হাত তুলছে, আমাদের গায়ে হাত তুলছে, প্রিন্সিপালের গায়ে হাত তুলছে। ভাই আমরা কি সত্য ঘটনা বলবো না? আমরা যা দেখছি আমরা তা বলবো না, নাকি বানাই বলবো? ভাই কোনটা বলবো? আমরা তো ডিরেক্ট সত্যটাই বলবো। আমাদের দাবি ভাই একটাই, যতগুলা লাশ ভাই নিহত হয়েছে তার প্রত্যেকটা জবাব চাই, প্রত্যেকটার হিসাব চাই ভাই। 27 জন তো ভাই মারা যায় না, এটা তো কোনোভাবে মানা যায় না ভাই। কেন 27 জন মারা যাবে? কেন ভাই ভুল প্রচার করা হলো ভাই? আমাদের গার্ডিয়ানদেরকে লাশ বুঝতে দাও। এখন আমাদের অনেক গার্ডিয়ান লাশের জন্য ঘুরতেছে এখানে ওখানে, এখনো সবাই লাশ পায় নাই, এখনো অনেক নিখোঁজিয়া চলতেছে। এই লাশগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে তো নাই গার্ডিয়ান, সবাই এখন হাসপাতালে তারা ঘুরছে লাশের জন্য, কিন্তু খুঁজে পাচ্ছে না। উম্মাদ হয়ে যাবে। আপনি একজন বাবা হয়ে যদি এই কথা বলেন, আপনার কি এখানে থাকার কথা? আপনার তো অবশ্যই হাসপাতালে থাকার কথা লাশের খোঁজে। ভাই একই পরিবারে 3 জন মারা গেছে ভাই, ওর অবস্থাটা কেমন হবে ভাই আমাকে বুঝান। আমরা যদি প্রপারলি বেরি করতে পারতাম লিস্ট যে কয়জন মারা গেছে, আমরা কেন জার্নালিস্টদের পিছে ঘুরতাম যে আমাদের প্রপার নাম্বার বলা হইতেছে না? তখন তো আপনারাই ঘুরতেন আমাদের পিছে যে কয়জন মারা গেছে। আপনারা বের করেন, আপনি ঢাকা আপনারা তো আমাদের হেল্প করতেছেন না। আপনারা হাসপাতালগুলোতে যান, রোগী বের করেন, বের করেন, পেশেন্ট দেন। আপনারা পেশেন্ট দেন, যে নিয়ে ক্র্যাশ সাইডের বাইরে কাউকে তো প্রেস কেউ ঢুকতে দেয়নি ভিতরে, এই বিষয়টা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। একটু বলি যে গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে প্রথমে জানানো হয়েছে অফিসিয়ালি যে 19 জন মারা গিয়েছে, এবং পরবর্তীতে আজকে হচ্ছে ব্রিফিং করে এটা জানানো হয়েছে। এখন আমরা যেটি জানতে পেরেছি একটু হ্যাঁ এটা গতকাল, এবং হ্যাঁ আমরা তো এই জন্য শুনতেছি আপনাদের কথা। একটি বিষয় জানতে পেরেছি, গতকাল 2টি হেলিকপ্টারে করে শুধুমাত্র লাশ নেওয়া হয়েছে। এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন। শুনেন, আমাদের কাজ ছিল, আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম, স্টুডেন্টরা ছিলাম, আমরা বডি তুলে দিচ্ছি। এমন অবস্থায় বডি তোলা হয়েছে সেখানে বোঝা গেছে যে যদি বেঁচেও থাকে বেশি একটা কিছুক্ষণ বেশি একটা সময় তারা নিঃশ্বাসই করতে পারবে না, এটা বুঝাই গেছে। বুঝে যাওয়ার পর আপনাদের স্টুডেন্টদের তালিকা কেন বের করতে দিল না? স্টুডেন্টদের তালিকা যে 2 জন স্টুডেন্ট বের করতেছিল ওদের গায়ে হাত কেন তুললো? কারা হাতটা তুলেছে এটা সরাসরি সেনাবাহিনী তুলেছে। আর এই যে আমি একটু আগে বলতেছিলাম যে উচ্চপদস্থ কর্মকর্তারা কেন পরিদর্শনের জন্য আসছে, আমাকে সাংবাদিক ভাই প্রশ্ন করছে আপনি কাকে বুঝাচ্ছেন? এই যে আমি স্টুডেন্ট, আমি উন্মুক্তভাবে আমি যে সরকারি বেসরকারি যারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আসছে সবাইকে বুঝাইছি। আপনারা প্রশ্ন ঘুরে আবার পার্টির দিকে নেন। এই যে আপনারা বলতেছেন প্রেস ঢুকতে দেয় না, প্রেসই করতে দেয় না। প্রেস যদি আমাদের স্টুডেন্টদের ফাঁসায় দেয়, আপনারাই চান আমরা একটা পার্টির নাম লেবেল করে। এই যে আপনারা আমাদের টার্গেটটা করেন, এই জিনিসটা কেন ভাই? স্টুডেন্ট তো সব জায়গায় আপনারা প্রশ্ন ঘুরাই দেন, আপনারা নাম খুঁজেন। যদি নিতে 10-15 জন অফিসার লাগে, একটা স্টুডেন্টের লাশ নিতে যদি 10-15 জনের হাত লাগে, তাহলে তো আসলেই 10-20 জন মারা গেছে বলতে হবে। ভাই ভলান্টিয়াররা কাজ করতেছে, লাশ বের করতেছে, তখন কেন তাদের গায়ে হাত তোলা হলো? একজন ছেলে ভাই লাশ বের করতেছে, তার হাতের মধ্যে লাশ, তার শরীরে কেন হাত তোলা হলো ভাই? এটা জবাব কি ভাই? এটা জবাব কে দিবে? সরকার না প্রশাসন? কে দিবে ভাই এটা? কেন এই কাজটা করবে? ওদেরকে তো অথরিটি দেয় নাই। আমাদের ক্যাম্পাস, আমাদের অথরিটি, এখানে ওরা আমাদের হেল্প করবে না, তার উপরে ওরা আমাদের মারতেছে, আমাদের টিচারদের গায়ে হাত তুলতেছে। যেখানে কালকে 9টার সময় বলা হলো যে এখানে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা সবাই চলে যান, সেখানে রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে? এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, সেনাবাহিনীর কাছে আমরা জবাব চাচ্ছি। রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে? আমার ভাই বোনের লাশ কোথায়? কালকে আমরা ছিলাম, স্টার্টিং থেকে ছিলাম, বডি অনেক বের হইছে, ওরা কারেক্ট রিপোর্ট দিচ্ছে না আমাদেরকে। অনেক বাচ্চা এখানে মারা গেছে, 1-2টা বাচ্চা মারা যায় না, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের বডির কোনো নিশানাও নাই, যাদের ডিএনএ টেস্ট ছাড়া পসিবল না, তাদের রিপোর্টস কাউন্ট কিভাবে করতেছে ওরা? মোর দেন অনেক ঘন্টা হয়ে গেছে, এখানে অনেক আওয়ার্স হয়ে গেছে। কেন? এগুলো মানুষ, এটা জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে এগুলো। আমাদের যারা
যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইবো না। আমার তো কেউ হারায় নাই, কিন্তু আমি এগুলো দেখে সহ্য করতে পারতেছি না। যাদের হারাইছে ওরা তো বুঝতেছে, ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন, হাড্ডিগুলো অন্তত ফিরাই দেন, জানাজা করুক, মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি। চোখের সামনে 30 থেকে 35টা লাশ দিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে কতটি লাশ তুলছে সরাসরি। ওরা বলে আর কি সকাল অব্দি বলছে 27 জন মারা গেছে। কেন 27 জন মারা যায়? সঠিক তথ্য আমি চাই। আমার ভাইরা কেন বললো? আমার ক্যাম্পাসে এত খুন কেন হইলো? এতগুলো আমি জানি এটা প্রিপ্ল্যান না, আমি জানি, কিন্তু ঘটনা হয়ে গেছে, কিছু করার নাই। প্রশাসন আসছে, দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা আমি আশা করি নাই। দুর্ঘটনায় 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি, আমার বাসা পাশেই। আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ, 20-25 জনের মতো এখানে স্পট ডেড হয়ে গেছে। ওরা লাশ গয়লাগুলা পড়তেছে, হাড্ডি নিয়ে যাইতেছে, মানুষের কিচ্ছু নাই, শুধু মানুষের তুইলা নিয়ে যাইতেছে। ওরা নাকি বলে এখন অব্দি 27 জন মারা গেছে। কিভাবে সম্ভব? এখানে তো 30 থেকে 35টা লাশ পড়ে গেছিল। ওরা কেন মিথ্যা কথা বলতেছে? আমরা জবাব চাই এইগুলা কেন করতেছে? আমার কেউ মারা যায় নাই, কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাইগুলো মারা গেছে, বোনগুলো মারা গেছে। আমিও মারা যেতে পারতাম, আমিও স্টুডেন্ট, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি না। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ওরা কি নিউজ করে? প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে, মিথ্যা কথা দিতেছে। কালকে রাত 12টা অব্দি আমি কলেজে দাঁড়ানো, রাত 12টা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল, আর কিছু অভিভাবক ছিল, আর হোস্টেলে পোলাপান আমরা ছিলাম। আসার পরে কেউ ছিল না, কিন্তু আমি রাত 12টায় বাসায় যাই। যাওয়ার পরে 1টার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে, চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলাপান সবাই নামছে, আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে, কিন্তু ঢুকতে দিছে। ওরা ওদের উপর যাতে চাপ না আসে, সমালোচনা না হয়, এগুলাই ফাইট করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে। কিন্তু তাহলে তো উনি এই আফসোস নিয়েই মারা যাইব। আমি আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি নিউজ দেন? আপনারা কেমনে এতগুলো মানুষ মারা গেছে? আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন, কেউ সত্য কথা বলতেছেন না। সেনাবাহিনী আমার শিক্ষকদের মারছে, আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য। ওরা আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস, আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার? ওদের কিসের রাইট? ওদের বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের স্লোগান কিছু ভুল আছে, ওগুলোর জন্য আমি দুঃখিত, আমার তরফ থেকে সবাই দুঃখিত। এগুলো হাইড করার জন্য, যাতে ওদের সমালোচনা না করে এই যে এত বছর পুরনো চলতেছে, এগুলোর জন্য অ্যাম্বুলেন্স বেরোতে পারতেছিল না, গাড়ি কোনো প্রটোকল বেরোতে পারতেছিল না। হাজার লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম, এনে অনেক মানুষের দল ছিল, মানুষ হাসতেছে এইসব ভিডিও। ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে, ওরা বাইরে দাঁড়ায় বলে আমি ভিডিও দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে আসছি। এগুলো মানুষ, এটা জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে, এগুলা দেখে নাই, দেখলে আসতে পারতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো, তাইলে বুঝতে হবে না কি। আল্লাহ বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিমান চালক তৌকির সবাইকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনটাই দিয়ে দিল। তৌকির সবসময় একটা জিনিস ভেবেছিল, আমার জীবন চলে যাক, কিন্তু আমার বিনিময়ে যাতে অন্যদের জীবন যেতে না হয়। কিন্তু শেষ পর্যন্ত তৌকির এইটাতে ব্যর্থ হয়, এমনকি মারা যায় প্রায় 300 জন শিক্ষার্থী। তাছাড়াও ইতিমধ্যে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আসলে এই প্লেন দুর্ঘটনায় কতজন মারা গিয়েছে এইটা এখনো সঠিকভাবে বলতেছে না কোনো গণমাধ্যমে। মানে এইটা নাকি টোটালে লুকানোর চেষ্টা করতেছে, অনেকেই তার ছেলে মেয়েকে খুঁজে পাচ্ছে না, আর যার কারণেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে মা বাবারা তাদের একমাত্র মেয়ে এমনকি ছেলে সন্তানকে হারিয়ে। এইরকম ঘটনা এর আগে বাংলাদেশে কোথাও হয়নি। তো যাই হোক বন্ধুরা, এইরকম ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।